নমস্কার। আজকে আমরা ভাগ্য ভাব নিয়ে আলোচনা করব। ভাগ্য, ভাগ্য কথাটা খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। কারণ প্রত্যেকটি মানুষ কিন্তু চায় যে আমার ভাগ্য যেন আমাকে সাথ দেয়। আমার ভাগ্য যেন আমার পাশেই থাকে। আমার বিপদ-আপদ সমস্যার মধ্যে আমার ভাগ্য যদি আমাকে সাহায্য করে, তাহলে আমি মায়ের কৃপায়, ভগবানের আশীর্বাদে অবশ্যই কিন্তু বিপদ-আপদ সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারবো। ভাগ্যকে আপনি যদি জাগাতে চান, অবশ্যই তার জন্য কর্ম এবং তার জন্য প্রচেষ্টা অবশ্যই দরকার। এই দুটো ছাড়া ভাগ্য কখনোই তৈরি হতে পারে না। কিন্তু যদি মনে করা যাক আপনি কর্ম করছেন প্রচণ্ড ভালো, আপনি প্রচেষ্টা করছেন প্রচুর, আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার মধ্যে চিন্তা রয়েছে যে নিজেকে কি করে বড় করব, বড় জায়গায় নিয়ে যাব, কিন্তু তবুও আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, তখন কিন্তু বিষয়টা একটু অন্যরকম। কিন্তু আজকের অনুষ্ঠান আপনার চোখ খুলিয়ে দেবে। আজকের অনুষ্ঠান মনে করুন আপনার জন্যই আমি করছি। আজকের অনুষ্ঠানটিকে দেখে কোথা কত রকম যোগ তৈরি হয়েছে আপনার ভাগ্যের মধ্যে, এটাকে দেখুন। আপনার ভাগ্যপতি কি সমস্যার মধ্যে রয়েছে? আপনার ভাগ্যপতি কি ষষ্ঠ অষ্টম দ্বাদশে চলে গেছে? আপনার ভাগ্যপতি কি খুব দুর্বল হয়েছে? হ্যাঁ, ভাগ্যপতি দুর্বল হলে পারে ভাগ্যটা কিছুটা সময় কিন্তু ডিসব্যালেন্স ক্রিয়েটই করে। কিন্তু ভাগ্যপতির ওপরে যদি মনে করা যাক একাধিক পাপগ্রহ দৃষ্টি পড়ছে, এর মানে কিন্তু সমস্যা আপনার জীবনে আসবেই। কিন্তু যদি ভাগ্যপতি ভালো প্লেসমেন্টে বসে থাকে, তাহলে পারে কিন্তু আপনার ভাগ্যকে একটা না একটা সময় ঠিক চমকে দেবে। ভাগ্য ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব। প্রত্যেকটা মানুষ ভাগ্যের উন্নতি তো চাইছেই। ভাগ্য ভাব বিচার করতে গেলে অবশ্যই ভাগ্যভাবের অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি, শুক্র এবং রবির বলবত্তাকে মাথায় রেখে ভাগ্যভাব বিচার করা উচিত। তাহলে আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি, শুক্র এবং রবি যদি ভালো পজিশনে থাকে, যদি তারা পাপপীড়িত না থাকে, তাহলে পারে আপনার ভাগ্য কিন্তু অবশ্যই ডেফিনেটলি একদিন আপনাকে চমকে দেবে। আপনার ভাগ্য একদিন কিন্তু আপনাকে আলোকিত করে দেবে। কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে রবি, শুক্র এবং বৃহস্পতির বলাবল কমজোর হয়ে যায়, মানে বলাবল না থাকে, তখন কিন্তু এটা সমস্যার। তবে ভাগ্যভাব নিয়ে আরো অনেক সূত্র রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটি সূত্র নিয়ে আলোচনা করব। ভাগ্যভাব, ভাগ্যভাব আমরা জানি নবম ঘরকে বলা হয় আমাদের ভাগ্যভাব। এই নবম ঘরের মালিক নবম ঘরে বসে থাকলে পারে জাতক কিন্তু অবশ্যই প্রচন্ড সাকসেস জীবনে পায়, এবং তার সঙ্গে সঙ্গে জাতকের মধ্যে স্পিরিচুয়ালিটি, কর্তব্যবোধ, পড়াশোনা বা জ্ঞানকে শেখার আগ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতক কিন্তু দায়িত্ববান মানুষ হয়ে যায়। সেই জাতকের মান, যশ, খ্যাতি ইত্যাদি বৃদ্ধি হয়ে যায়। সেই জাতক কিন্তু সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে গণ্য করা হয়। তবে নবমপতি নবমে তো সবার থাকে না, দু একজনকে দেখতে পাওয়া যায় নবমপতি নবমে রয়েছে। তবে ভাগ্যভাব নিয়ে আরো অনেক সূত্র রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি বলবো, এবং আপনি মিলিয়ে নিন আপনার জন্মছক থেকে যে ভাগ্যভাবের অধিপতিটা কি পজিশনে রয়েছে। দেখুন, নর্মালি কথা, ভাগ্যভাবের মধ্যে মানে নাইন্থ হাউসের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে পারে সেই অশুভ গ্রহটি আমার ভাগ্যকে ডিসব্যালেন্স করতে পারে। কিন্তু আসলে আমার ভাগ্য কি বলছে, এটা নবম ভাবের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে তার থেকেও বেশি আমার জন্মচক্রের মধ্যে নবম ভাবের অধিপতি কোথায় গিয়ে বসেছে, নবম ঘরের কারক গ্রহর কি পজিশন রয়েছে, এইগুলো থেকেই কিন্তু ভাগ্যের মূল যে পথ, এটা নির্ধারণ করা হয়। এবারে দেখুন, ভাগ্যপতি যদি কোণে থাকে, ভাগ্যপতি যদি কোণে থাকে আর ওই ভাগ্যপতির ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, আমরা জানি কেন্দ্রকোণ অর্থাৎ 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র, 1, 5, 9 হচ্ছে কোণ, এটা আপনারা সবাই জানেন। এবং কোণে যদি ভাগ্যপতি থাকে মানে 1, 5, 9-এর মধ্যে থাকে, এবং সেই ভাগ্যপতির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে জাতক মহাভাগ্যবান হয়ে যায়। জাতকের একটি সময় কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু মনে করা যাক ভাগ্যপতি কোণে রয়েছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি তার উপরে পড়ছে না, কিন্তু বৃহস্পতি জন্মচক্রের মধ্যে খুব ভালো রয়েছে, তবুও আপনি দেখবেন, তবুও কিন্তু সেই জাতক হয়তো কোটিপতি হবে না, কিন্তু সেই জাতক মায়ের কৃপায় অবশ্যই ভালো উপার্জন করতে পারবে একটি সময় গিয়ে। তবে ভাগ্যভাব, ভাগ্যভাবের ওপর মানে ভাগ্যপতির ওপর যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে পারে হতে পারে সেই জাতক
অল্প বয়স থেকেই উপার্জন করে, কিন্তু ভাগ্যপতির উপর অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু মোটামুটি আমি যেটা দেখেছি 35 বছর বা 32 বছরের পর থেকে সেই জাতককে বাড়ি গাড়ি দেবার একটা সুযোগ করিয়ে দেয়। কিন্তু আমি প্রথমে যে কথাটি বলেছি সেই কথা মাথায় রাখতে হবে, ভাগ্য কখনোই তৈরি হতে পারে না আপনার কর্ম এবং প্রচেষ্টা ছাড়া। যেই জাতক কর্ম করে না, যেই জাতকের মধ্যে প্রচেষ্টা নেই, সে তার ভাগ্যপতি যদি নবমপতি হয়ে নবমেই বসে থাকে তবুও তার ভাগ্য তাকে সাথ দেবে না। কিন্তু যদি কোনো মানুষ কর্ম করে, যদি কোনো মানুষ চেষ্টা করে যায় বারবার ধরে, তখন তার ভাগ্যপতি যদি ভালো অবস্থায় থাকে জন্মছকের মধ্যে, অবশ্যই তাকে ডেভেলপমেন্ট দিয়ে দেয়। ভাগ্যভাবে ভাগ্যভাবে কোন গ্রহ বসে আছে এটাকে দেখুন, ভাগ্যভাবের অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে এটাকে দেখুন, এবং জন্মছকের মধ্যে বৃহস্পতির অবস্থাটাকেও দেখুন। এটাকে দেখেই ভাগ্যভাব বিচার করা হয়। কিন্তু এটাই শেষ নয়, ভাগ্যভাবের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, আমরা জানি অশুভ গ্রহ রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, এই পাঁচটিকে, রাহু কেতুকেও কিন্তু আমরা ধরবো, কারণ রাহু কেতু অনেক সময় কিন্তু ভাগ্যের প্রচুর উন্নতি দেওয়ার একটা কারক হয়ে যায়। তাহলে ভাগ্যভাবের মধ্যে মনে করা যাক অশুভ গ্রহ বসে রয়েছে, এবং যদি সেই অশুভ গ্রহটি বলশালী হয়ে ভাগ্যভাবের মধ্যে বসে থাকে, যদি সেই অশুভ গ্রহটি উচ্চস্থ হয়ে ভাগ্যভাবের মধ্যে বসে থাকে এবং তাকে অন্য কোনো গ্রহ দেখছে না, তাহলে এরকম অবস্থায় সেই জাতক কিন্তু অনেক বড় ভাগ্যবান হয়ে যায় এবং তার যথেষ্ট মান সম্মান যশ খ্যাতি হয়ে যায় এবং সে কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারে। ভাগ্যভাবের মালিক ভাগ্যভাবের মালিক যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে চলে যায়, তখন কিন্তু ভাগ্যটা একটু নড়বড়ে হয়ে যায়। ভাগ্যভাবের মালিক ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে চলে গেলে তখন ভাগ্যটা নড়বড়ে হয়ে যায়। তবে সেই জাতক যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ কেন্দ্রিক কাজকর্ম করে, তখন কিন্তু আবার দেখতে পাওয়া যায় তার ভাগ্য কিন্তু উঠে দাঁড়ায়, বা তার ভাগ্য কিন্তু আস্তে আস্তে করে ভালোর দিকে তাকে নিয়ে চলে যায়। যদি যদি দেখা যায় ওই আমি কি বলছিলাম, ভাগ্যভাবের মধ্যে ভাগ্যভাবের মধ্যে যদি বৃহস্পতি চন্দ্রের যোগ ক্রিয়েট হয়, মনে করা যাক বৃহস্পতি চন্দ্রের যোগ যদি তৈরি হয় ভাগ্যপতির সাথে, যদি চন্দ্র বৃহস্পতির যোগ ক্রিয়েট হয়, বা ভাগ্য ভাবের মধ্যে, অর্থাৎ ভাগ্যপতি মনে করা যাক কোনো একটি গ্রহ, তাকে বৃহস্পতি দেখছে, আবার মনে করা যাক ভাগ্য ভাব 9th হাউসের মধ্যে চন্দ্র বৃহস্পতি বসে রয়েছে, এরকম যদি কন্ডিশন আপনি কারোর জন্মছকের মধ্যে থাকেন, চোখ বন্ধ করে বলে দিন যে আপনার ভাগ্য কিন্তু একটা সময় অনেক বড় জায়গায় আপনাকে নিয়ে চলে যাবে। আবার দেখুন, ভাগ্যভাবে যদি শুক্রের মতো গ্রহ বসে থাকে, ভাগ্যভাবে যদি শুক্রের মতো গ্রহ বসে থাকে এবং সেই শুক্রের উপরে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি দিয়ে দেয়, তাহলেও পারে কিন্তু ভাগ্য প্রচন্ড ডেভেলপমেন্ট করায়। অবশ্যই সেই জাতকের ক্ষেত্রে 32 বছরের পর থেকে ভাগ্যের একটি প্রবল উন্নতি যোগ ক্রিয়েট হয়ে যায়। অনেক মানুষ বলে ভাগ্য আমাকে সাথ দিচ্ছে না, অনেক মানুষ বলে ভাগ্য আমাকে সাথ দিচ্ছে না, ভাগ্য আমার পাশে নেই, আমি যা কাজ করি ভাগ্যের সহযোগিতা পাই না, ভাগ্যের খেলাতে আমি ঠিক কিছু না কিছু ভাবে একটুর জন্য বেঁচিয়ে যাই, এরকম মানুষ কিন্তু অনেক বলে। তো অবশ্যই তাদের জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটি কিন্তু প্রবলেমে রয়েছে। বৃহস্পতি যদি কোনোভাবে জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায়, তাহলে তার ভাগ্য কিন্তু ভালো হলেও, ভাগ্য যদি নবমপতি ভালো জায়গায় থাকে, নবমপতি কেন্দ্রে যদি থাকে, তবু তাহলে জাতকের ভাগ্য ভালো হয়। কিন্তু কোনো জাতকের জন্মছকে বৃহস্পতি যদি একটু খারাপ হয়ে যায়, তখন কিন্তু তার ভাগ্যটা যেই সময় তাকে সাথ দেওয়ার কথা সেই সময়টাই সাথ দেয় না, অর্থাৎ একটু ডিসব্যালেন্স করে, তখন তৈরি হয় একটা প্রবলেম। মানুষ বলে একটুর জন্য আমি আটকে গেলাম, অর্থাৎ একটুর জন্য ভাগ্যটা আমাকে সাথ দিল না, নইলে কিন্তু আমার চাকরিটা হয়ে যেত, আমি ইন্টারভিউতে সব কিছু পাস হয়ে যাবে, একটুর জন্য আটকে গেলাম, আমি এখানে এই ব্যবসাটা করতে গেছিলাম কিন্তু একটুর জন্য কিন্তু আমি আর বড় বড় ডিল করতে পারলাম না, এরকম অনেক কেউ বলে। তো এই ক্ষেত্রে সেই জাতক যদি বৃহস্পতির প্রতিকার করে, তাহলে অবশ্যই তার ভাগ্য তাকে সহযোগিতা করবে। বৃহস্পতির প্রতিকার স্টোন হিসাবেও করতে পারে, কারণ বৃহস্পতি স্টোন প্রত্যেকটি লগ্নের জন্যই কিন্তু দেওয়া যায়। তবে
তুলা লগ্নের জন্য বৃহস্পতির প্রতিকার করতে গেলে একটুখানি দেখে নিতে হবে। তবে বৃহস্পতির জন্য কিন্তু আপনি নাভিতে কেশর অবশ্যই লাগাতে পারেন, এটাও আপনার ভাগ্যকে সুন্দর করবে, নাভিতে এবং কপালে অবশ্যই এটা কিন্তু করবেন। ভাগ্য ভাব যদি পাপ কর্তারই যোগে থাকে, অর্থাৎ ভাগ্য ভাবের একটা সাইডে একটি পাপক গ্রহ, অর্থাৎ ভাগ্য ভাবের সেকেন্ড হাউসে পাপক গ্রহ, ভাগ্য ভাবের দ্বাদশ ঘরের মধ্যে ভাগ্য ভাবের সেকেন্ড হাউসের মধ্যে পাপক গ্রহ, ভাগ্য ভাবের দ্বাদশ ভাবের মধ্যেও পাপক গ্রহ, তাহলে এটাকে বলা হয় পাপ কর্তারি। তাহলে এরকম পাপ কর্তারি যোগে যদি থাকে ভাগ্য ভাবটি, তাহলে কিন্তু আপনার ভাগ্য ডিসব্যালেন্স ক্রিয়েট করিয়ে দেবে, আপনার ভাগ্য কিন্তু সবসময় আপনাকে সহযোগিতা করবে না। এবার ভাগ্য যদি আপনার সহযোগিতা না করে, তাহলে অবশ্যই প্রতিকার করার দরকার। কিন্তু মনে করা যাক আপনার কাছে অর্থ নেই, তাহলে আপনি কি করে ভাগ্যকে উন্নতি করাবেন? তখন কিন্তু কিছু মন্ত্রের সহযোগিতা আপনাকে নিতে হবে, কিছু মন্ত্র, এবং সেই মন্ত্রের সেই মন্ত্র সম্পর্কে আমি আরো অনেক ভিডিও করব, যেখানে মন্ত্র বা বিভিন্ন হবন হোম যজ্ঞের কথা কিছুটা বলবো, সেখানে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করবো যে আসলটা কি। তো আপনি যদি শুধুমাত্র একটি মন্ত্র বলছি, আপনি করুন, প্রত্যেক দিন যদি পারেন 108 করে, মানে এক মালা করে জপ করুন এবং 3 মাস করুন, আপনি দেখুন তারপরে রগতটা। আপনি খালি এই মন্ত্রটাকে লিখে নিন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি শুধুমাত্র আপনি করুন এবং তারপরে আপনি 3 মাস করুন। 3 মাস করার পর যতই আপনি ধরুন অভাবের মধ্যে রয়েছেন, আপনার ভাগ্য আপনার সহযোগিতা করছে না, আপনি দুর্বল হয়ে পড়ছেন, আপনি এই মন্ত্রটিকে করুন, 3 মাস করুন। 3 মাস করার পর আপনি কিন্তু বলুন যে কি রেজাল্ট। কিন্তু হ্যাঁ, 3 মাস করার আগে একটা কথা মাথায় রাখবেন, সকাল 9টার মধ্যে চান টান করে ঠাকুরের আসনে বসে এই মন্ত্রটি জপ করবেন নারায়ণের সামনে। অবশ্যই তাকে তুলসী এবং ফুল অর্পণ করবেন, তারপরে এই মন্ত্রটি জপ করবেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। দেখুন আপনি 3 মাস পরে আমি বলছি না যে প্রভু নারায়ণ এসে আপনাকে তুলে নিয়ে যাবে, এরকম নয়, কিন্তু কোথাও না কোথাও থেকে কোনো সুযোগ আপনার জীবনে অবশ্যই আসবে, যেই সুযোগ আপনার ভাগ্যকে কিন্তু কিছুটা পরিষ্কার করবে, আলোকিত করবে। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য অবশ্যই নমস্কার। আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এখন কিন্তু লাগাতার শিক্ষামূলক অনুষ্ঠান করা হবে, প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখুন, আশা করছি অনেক রকম বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।